কখনো কখনো মানুষ মরে গিয়েও রয়ে যায় ভালোবাসার ভেতর, স্মৃতির ভেতর, না বলা কথার ভেতর। আমির হাওলাদারও তেমনি একজন, যে চলে গেছে পৃথিবীর সীমার বাইরে, কিন্তু রেখে গেছে এক অসমাপ্ত গল্প, তার অনুভূতির, তার নীরবতার, তার অপরাধবোধের। হ্যালো বন্ধুরা, আমি রোকসানা, স্বাগতম তোমাদের এই গল্পের ঘর রোকসানাস লাইভ ক্যানভাসে। তোমরা শুনছো ইলমা বেহরোজের লেখা অসাধারণ উপন্যাস পদ্মমীর। অনেকে এখনো ভাবে আমির হয়তো বেঁচে আছে। না, সে আর বেঁচে নেই। আমরা যে গল্পটা শুনেছিলাম তা ছিল পদ্মজার চোখে দেখা তার ব্যথার গল্প, কিন্তু এখন শুনছি আমির হাওলাদারের অনুভূতির গল্প, যেখানে থাকবে তার না বলা ভালোবাসা, তার অনুতাপ আর হৃদয়ের সেই অজানা যন্ত্রণা। চলো তবে শুনে আসি আজকের অধ্যায়। পর্ব 7। পদ্মজা ঠোঁটে হাসি ধরে রেখে বলল, একসঙ্গে খাবো। মেঝে ঝকঝকে দেখে আমির বলল, চাচি এসেছিলেন? গোসল সেরে নিন, আমি খাবার প্রস্তুত করছি। মনা কবে আসবে? বড় বোনের বিয়ে গ্রামে গেছে, কিছুদিন তো লাগবেই। কাউকে নিয়ে আসবো কাজে সাহায্য করার জন্য? প্রয়োজন নেই, কিছুদিনের ব্যাপারই তো। চাচি এসে সব ধুয়ে মুছে দিয়ে যান। বাজার করেন তরিকুল ভাই, আমার কাজ তো শুধু রান্না করা। আমির গোসল করে নিশ্চুপে রাতের খাবার খেলো। টুকটাক যা কথা বলল তাও নির্জীবতা। চঞ্চল মানুষটা হুট করে গম্ভীর আর শান্ত হয়ে গেছে। পদ্মজা অবগত নয় আমিরের সমস্যা সম্পর্কে, তবে এটা বুঝতে পেরেছে কিছু একটা ঘটেছে। এই মুহূর্তে প্রশ্ন করা ঠিক হবে না। প্রথমে মানুষটার ঘুমের প্রয়োজন। ঘুম মস্তিষ্ককে সতেজ করে, শক্তি দেয়। মধুরাত অবধি আমির শুধু এপাশ ওপাশ করলো, কিছুতেই ওর দু চোখের পাতা এক হচ্ছে না। এমন দুজন তার দুর্বলতা জেনে গেছে, যাদের সঙ্গে লড়াই করা কঠিন হবে। রফিক মওলা আর এমপি কুতুবুদ্দিনকে হত্যা করার কথা সে ভেবেছে, কিন্তু কিভাবে? এছাড়া আর কি উপায় আছে ফাঁদ থেকে বাঁচার? আমির বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে বারান্দায় চলে যায়। ওর পরনে হালকা রঙের ছোট প্যান্ট, খালি গা। রাতের আকাশে গোল বৃত্তের মতো চাঁদ। সে সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তাই স্পষ্ট শুনতে পেল পদ্মজা। ভাবলো, এতটা ভারী হয়ে আছে মানুষটার মন। কিসের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে? কিসের চাপ সহ্য করছে? পদ্মজা শাড়ির আঁচল বুক থেকে নামিয়ে কোমরে গুজল। কাচের একটা বাটিতে ঢাললো ঠান্ডা তিলের তেল। টুংটাং শব্দ শুনে আমের রুমে উকি দেয়। মৃদু আলোর নিচে পদ্মজা দাঁড়িয়ে আছে, হাতে তেলের বাটি। সে রুমে এসে উপর হয়ে শুয়ে পড়ে। পদ্মজা হাতে তেল নিয়ে তার পায়ের পাতা থেকে মাসাজ শুরু করে। ভালো করে তেল দিয়ে পায়ের পাতা একটু সামনে পিছনে করে মাসাজ করে, চাপ দেয়। তারপর হাতের আঙুল দিয়ে পায়ে চাপ দিয়ে মাসাজ করে করে একবার পায়ের নিচে থেকে উপরে গেল, আবার উপর থেকে নিচে মাসাজ করলো। এভাবে কয়েকবার করার পর পা তোয়ালে দিয়ে ঢেকে দিল। পালঙ্কের ডান পাশের দেয়ালে একটা বড় আয়না টানানো। আমির সেদিকে অপলক চোখে তাকিয়ে আছে, পদ্মজাকে দেখছে। এলোমেলো চুল, শাড়ি পরটা কোমরে গুজে রাখা, উপরিভাগে শুধু প্রিন্টের ব্লাউজ। এ যেন হাতে আঁকা কোনো মনোহর চিত্র। শরীরের সাথে সাথে আমিরের চোখ দুটো শীতল হয়ে আসে। প্রচণ্ড মানসিক চাপে অতিষ্ঠ হয়ে যাওয়া মস্তিষ্ক আরামদায়ক মেসেজে ধীরে ধীরে ঝরঝরে হয়ে উঠেছে। শরীরে এসে ভর করেছে রাজ্যের ঘুম। পদ্মজা আয়নায় তাকায়, দুজনের চোখাচোখি হয়। কত প্রেম পদ্মজার ওই দুটো চোখে। আমির আবেগপ্রবণ হয়ে বলে উঠল, যেদিন তোমার চোখে ঘৃণা দেখব, সেদিন থেকে আমার বাঁচার কোনো কারণ থাকবে না। আমিরের মুখ থেকে নিষিদ্ধ ভারী কথাটাকে পদ্মজা হালকাভাবে নিয়ে বলল, আপনার মতো মানুষকে কেউ ঘৃণা করতে পারে না। আমি তো নই। কতটা ভালোবাসো আমায়? এহেন প্রশ্নে পদ্মজা অবাক হয়ে দর্পণের দিকে তাকালো। তেলের মাসাজ দারুণভাবে প্রভাবিত করেছে আমিরের মন ও শরীরকে। উত্তর শোনার পূর্বেই হারিয়ে গেল ঘুমের রাজ্যে। পদ্মজা তেলের বাটি রেখে ঘুমন্ত আমিরের গালে কপালে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলল, কত যে ভালোবাসি কি করে বোঝাই। অফিসে ঢুকতেই সেক্রেটারি আমিরের কাছে একটা ছোট চিরকুট নিয়ে এলো। স্যার, জনৈক ভদ্রলোক দিয়ে বললেন এটা জরুরি, আপনাকে যেন দেওয়া হয়। আমির হাত বাড়িয়ে চিরকুটটি নিয়ে খুলল। তাতে লেখা, মুখোশ উন্মোচনের পর্ব শুরু। ও দাঁতে দাঁত খেঁচে চিরকুটটি ছিঁড়ে কুটি কুটি করে ডাস্টবিনে ফেলে দেয়। দরজার পর্দা তুলে রাস্তায় সন্দেহভাজন দুজন লোককে দেখতে পায়। পদ্মজা কখন কোথায় যায় জানার জন্য কুতুবুদ্দিন লোক লাগিয়েছে। আমির ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবলো। দুপুর হতেই ড্রাইভারকে ডেকে বলল, পদ্মজাকে ওর অফিস থেকে বাড়ি নিয়ে যান। যত যাই হোক রাস্তায় গাড়ি থামাবেন না, কারো সঙ্গে যেন পদ্মজার কোনো কথা না হয়। ড্রাইভার বাধ্যের মতো মাথা ঝাঁকিয়ে বলল, জি স্যার। ড্রাইভার চলে গেল। সে টেলিফোন করে সেক্রেটারিকে বলল সাদিক, সুরজ এবং কবিরকে পাঠাতে।
তারা অফিস রুমে ঢুকেই পাশাপাশি সোজা হয়ে দাঁড়ায়। আমির প্রথমে সাদিকে বলল, কুতুবুদ্দিন আর রফিক মোল্লাকে অনুসরণ করতে হবে। ওদের প্রতিদিনকার তথ্য চাই, কখন কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, পরিবারে কি চলছে, পরিবারের সব সদস্য সম্পর্কেও যাবতীয় তথ্য সব জানতে চাই। সুরজকে বলল, মুজিয়া কলোনিতে শুকতারা নামে যে বাড়িটা আছে সেখানে পুরনো কিছু আসবাবপত্র গুছিয়ে রেখে আসবে। বুক সেলফে কিছু পুরনো বই রাখবে। পদজার সামনে এরকম আচরণ করবে যাতে ও বুঝে বাড়িটি তোমার পৈতৃক বাড়ি। কবিরকে বলল, মুজিয়া কলোনির চারপাশে তোমার লোকদের রাখবে। চারপাশে সবকিছু সর্বক্ষণ পর্যবেক্ষণ করার জন্য আগামীকাল থেকে পদজাকে নিয়ে আমি মুজিয়া কলোনিতে থাকবো। শুকতারাকে প্রতিটি মুহূর্ত দূর থেকে পাহারা দিতে হবে। ওরা তিনজন আমিরকে আশ্বস্ত করে বেরিয়ে যায়। উত্তেজনায় আমিরের কপালের রগগুলো দপদপ করছে। পদজাকে কখনো কিছু জানতে দিবে না সে, কখনো না। পদজা বাড়ি ফিরে দেখে তরিকুল গেটের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে, মাথা থেকে রক্ত আসছে। সে ড্রাইভারকে নিয়ে দ্রুত গাড়ি থেকে নামলো। উৎকণ্ঠা নিয়ে তরিকুলকে ডাকলো, তরিকুল ভাই শুনছেন? তরিকুল ভাই। ড্রাইভার তরিকুলের গালে থাপ্পড় দিয়েও যখন সাড়া পেল না, বলল, পানি লাগবে ম্যাডাম। পানি আনার জন্য বাড়ির ভেতর ঢুকে আতকে ওঠে পদজা। মেঝেতে ছড়িয়ে আছে কাচের অসংখ্য টুকরো। চেয়ার, টেবিল, সোফা, আলমারি সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। কেউ তার গোছানো সংসারকে তছনছ করে ফেলেছে। পাশের দেয়ালে লাল রং দিয়ে আগন্তুক লিখে রেখেছে, মরবে। কে করেছে এসব? পদজা আতঙ্কে দ্রুত আমিরের কাছে টেলিফোন করলো। হ্যালো হ্যালো, এখানে তাণ্ডব ঘটে গেছে। ওপাশ থেকে রুদ্ধশ্বাস কণ্ঠে ভেসে এলো, কি হয়েছে? বাড়িতে কেউ হামলা করেছিল, সব জিনিসপত্র চুরমার করে ফেলেছে, আপনারা দ্রুত আসুন। তুমি ঠিক আছো পদ্মবতী? পদ্মবতী। আমির হন্তদন্ত হয়ে অফিস থেকে বের হয়, গাড়ি নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে চারপাশের অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। হামলাকারীদের উদ্দেশ্যে চিৎকার চেঁচামেচি করে, পুলিশকে কল করে। তরিকুলের অবস্থা বেগতিক, রক্তপাত হচ্ছে। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ইন্সপেক্টর শাহিন মাহফুজকে আসতে দেখে পদজাকে আড়ালে যেতে বলল আমির। পদজা পর্দার আড়াল থেকে শুনে তাদের কথোপকথন। ইন্সপেক্টর প্রশ্ন করলেন, আপনি কাকে সন্দেহ করছেন? আমি জানি না, আমার সন্দেহ করার মতো কেউ নেই, নির্ভেজাল মানুষ আমি। গত কয়েকদিনে সন্দেহভাজন কিছু ঘটেছে? আমিরকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল। বলল, গতকাল আমার কাছে একটা হুমকি এসেছিল, আমি যদি নিট ওয়ারের চুক্তিপত্রটি বাতিল না করি আমার স্ত্রীকে হত্যা করা হবে। কিসের মাধ্যমে হুমকি এসেছিল? একটা চিরকুটে লেখা ছিল। পদজা অবাক হয়ে যায়। আমিরের দুশ্চিন্তার কারণ তবে এই ছিল। ইন্সপেক্টর ভেবে বললেন, শুনেছি সম্প্রতি আপনি কুয়েত থেকে ফিরেছেন, সেখানে ব্যতিক্রমধর্মী কিছু ঘটেছিল বা ফেরার পর অফিসে কোনো সমস্যা হয়েছে? অফিসে হয়নি, তবে কুয়েতে আলী আকবর নামে এক ব্যবসায়ীর নিট ওয়ারের একটা অর্ডার পাওয়ার কথা হয়, কিন্তু কর্তৃপক্ষ শেষ অব্দি অর্ডারটা আমাকে দেন। বাকি সব সাধারণ ঘটনা ছিল। হয়তো তিনি ক্ষোভের বশে আপনার ক্ষতি করতে চাচ্ছেন। আপাত দৃষ্টিতে নিট ওয়ারের চুক্তিপত্র বাতিলের সঙ্গে একমাত্র ওনারই ফয়দা আছে। আমির ভরাক্রান্ত মনে বলল, উনি ভীষণ ভালো মানুষ। ইন্সপেক্টর হাসলো। ভালো মানুষের আড়ালে শয়তান থাকে, কিন্তু হাতে যেহেতু প্রমাণ নেই আমরা ওনাকে ধরতে পারবো না। আমির অনুরোধ করে বলল, আমার স্ত্রী বাড়িতে একা থাকে, ভাগ্যিস আজ বাড়িতে ছিল না, নয়তো কি হতো। আমির চোখ বুঝে ভয়ে মাথা ঝাঁকায়, জোর দিয়ে বলে, দ্রুত নিরাপত্তার ব্যবস্থা করুন প্লিজ। ইন্সপেক্টর গম্ভীর হয়ে কিছুক্ষণ বসে রইল। আমির উদ্গ্রীবের সাথে চেয়ে আছে কিছু শোনার জন্য। ইন্সপেক্টর বললেন, আগন্তুক কে আমরা জানি না, যেহেতু হুমকি পেয়েছেন আবার বাড়িতেও হামলা হয়েছে, ব্যাপারটা খুব জটিল। ভালো হয় যদি আপনার স্ত্রীকে কিছুদিন নিরাপদ কোনো জায়গায় রাখেন, ততদিনে আমরা আলী আকবর সম্পর্কে প্রমাণ বের করে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। আমির চোখ মুখে বিস্ময় ফুটিয়ে বলল, কি বলছেন? বাড়ি ছাড়তে হবে কেন? আপনি বাড়ি বাড়ি পুলিশে টহল রাখলেই তো পারেন। দেখুন, আলী আকবরই যে খুনের চেষ্টা করেছে সেটা তো নিশ্চিত না। এমনও হতে পারে আপনার কোনো আত্মীয় বা চেনা কেউ এই কাজ করেছে। আপনারা যদি এখানে থাকেন তাহলে আত্মীয়রা আসবেই, আটকাতে পারবেন না। কখন কি ঘটে যায় বলা যায় না। আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে সমস্যা নেই। আমি শুধু একটা উত্তম উপায় জানালাম, আগন্তুক ধরা পড়া না অবধি আপনি আপনার স্ত্রীকে সবার থেকে আড়ালে রাখুন। শুধু যে আপনার স্ত্রীর প্রাণের হুমকি তা নয়, আপনারও আছে। পদজা আর নিজেকে আটকাতে পারল না, পর্দার আড়াল থেকে বলল, দুঃখিত মাঝে কথা বলার জন্য। পর্ব ৮। হামলাকারীকে চিনলে তার থেকে বাঁচার পথ বের করা যায়, কিন্তু যখন হামলাকারী অজ্ঞাত হয় তখন কোন দিক দিয়ে আক্রমণ আসে বোঝা বড় দেয়। তখন নিজেকে রক্ষা করার উপায় থাকে না। আমার মনে হয় হুমকিদাতাকে না জানা অবধি কিছুদিন আড়ালে থাকাই সর্বাধিকভাবে উত্তম হবে। আমির পদজার দিকে পিট করে বসেছিল। পদজার কথা শুনে ওর ঠোঁটে হাসি ফুটে ওঠে। পরিকল্পনা কাজে লেগেছে। পদজার মুখ থেকে এই কথাটা শোনার জন্য এত এত দামি জিনিসপত্র ভাঙতে হলো, তরিকুলকে আঘাত করতে হলো। পরপর কাহিনীগুলোতে পদজা ভীষণভাবে প্রভাবিত হয়েছে। আমির স্বস্তির নিঃশ্বাস ফেলে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে ভ্রু নাচায়। তার ইঙ্গিত বুঝতে পেরে ইন্সপেক্টর কথোপকথন শেষ করতে বললেন, ম্যাডাম বুদ্ধিমতী, আমার মনে হয় এটাই ঠিক হবে। আপনারা এমনভাবে বেরিয়ে যাবেন যাতে কেউ বাহির থেকে না বুঝে। আমি এখানে ফাঁদ পেতে শয়তানকে ধরবো।
আমির বলল, যদি বাড়ি ছেড়ে মঙ্গল হয় তবে তাই হোক। আপনি দ্রুত হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা করুন। আমার স্ত্রী বেশি দিন বাড়ি ছেড়ে থাকতে পারে না, ভীষণ ভালোবাসে সংসারটাকে। নিশ্চিন্তে থাকবেন, বাড়ির চাবিটা দিয়ে যাবেন। ইন্সপেক্টর চলে যেতেই পদজা আমিরের কাছে এসে বলল, এত কিছু হয়ে গেল আর আমাকে বলেননি। ওর 2 গালে হাত রেখে আমির বলল, চিন্তা করতে যে, সে তো এমনিই হয়েছে। আপনি চিন্তিত থাকলেই আমার চিন্তা হয়। এখন চলুন আমরা গোছগাছ করি। তোমার খারাপ লাগবে না বাড়ি ছেড়ে যেতে? আমিরের বুকে আলতো করে হাত বুলিয়ে পদজা বলল, আমাকে নিয়ে ভাববেন না, আপনি আমার সঙ্গে যেখানে থাকবেন সেটাই আমার সংসার। আমির সন্তুষ্টি চিত্তে পদজাকে আলিঙ্গন করলো। এবার কুতুবুদ্দিন আর রফিক মোল্লাকে ফাঁদে ফেলার পরিকল্পনা করতে হবে, ওদের ধ্বংস করতে হবে। কিন্তু একটা ব্যাপার সে বুঝতে পারছে না, কুতুবুদ্দিন তার কাছে জাহাজ কেন চাইলো? কুতুবুদ্দিন দেশের সবচেয়ে বড় জাহাজ ব্যবসায়ী, 4টি জাহাজ নিয়ে তার কি ফায়দা? সন্ধ্যা, পুকুর পাড়ে ঝিঝি পোকার কলতান। আলমগীর অপেক্ষারত অবস্থায় সিগারেট ফুঁকছে। পুকুরটি পরিত্যক্ত, মুজিয়া কলোনির সন্নিহিত স্থানে অবস্থিত, পাশে বাজার। কিছুক্ষণের মধ্যে আমির আসলো, চারপাশ দেখে বলল, জায়গাটা নিরাপদ? এই পুকুরে এক মা আত্মহত্যা করেছিল, তারপর থেকে কেউ এখানে আসে না, ভয় পায়। হাসলো আলমগীর, সিগারেট এগিয়ে দিল আমিরের দিকে। আমির 2 ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে বলল, গ্রামে যোগাযোগ করেছো? কি অবস্থা? কাজে নেমে পড়েছে, কিছুদিনের মধ্যে রেদওয়ান ঢাকা আসবে। আমার বাড়িতে যেন না যায়। পদজা বাড়িতে একা? কি বলে এসেছিস? বাজারের কথা। একা বাড়িতে ভয় পাবে না? সারা রাতে একা গোরস্থানে থাকতে বললেও থাকতে পারবে। 2 ভাই একসঙ্গে হাসলো। আলমগীর আরেকটা সিগারেট ধরিয়ে বলল, পথ আলাদা হলেও দুজনের সাহস কিন্তু একই রকম। বাড়ি ভালো লেগেছে? কার? পদজার। কিছুদিন আনন্দেই থাকবে। কিছু সন্দেহ করেছে? এখনও না। ওদের আলোচনা চলে দীর্ঘক্ষণ। এক পর্যায়ে আলমগীর বলল, শুনলাম কুতুবুদ্দিনের ছেলে জেল থেকে পালিয়েছে, পুলিশ ধরার চেষ্টা করছে। কোনটা? 2টাই তো জেলে শুনলাম। পিয়াসের বোনকে যে ধর্ষণ করলো হামজা। পিয়াস এখানকার রাজা, ওর থেকে বাঁচবে না হামজা। বর্ষা মানে জল, জল মানেই জলজ ফুলের মেলা। তাই বর্ষা আসতে না আসতেই ফুটতে শুরু করেছে শাপলা পদ্ম। পুকুরে পদ্ম ফুল দেখে আমিরের ভীষণ ভালো লাগা অনুভূত হয়। মনে হয় প্রতিটি পদ্ম ফুলই যেন পদ্মজার এক একটা অবয়ব। হঠাৎ আলমগীর ভয় পেয়ে সরে যায়। কি ওটা? আমির টর্চের আলো ফেলে দেখে একটা ব্যাঙ। ওটিকে লাথি দিয়ে সরিয়ে বলল, ব্যাঙ ওটা? বলে সে দাঁত বের করে হাসলো। আলমগীর বুকে ফু দিয়ে বলল, পুকুরে নাকি মেয়েটার আত্মা ঘুরঘুর করে। আমির ঠোঁটে হাসি চেপে রেখে প্রসঙ্গে এড়ালো। বলল, রফিক মোল্লার কোনো খবর পাওয়া গেছে? তেমন কিছু পাওয়া যায়নি, তবে রফিকের লোকবল চারিদিকে ছড়িয়ে পড়েছে, পদজাকে খুঁজছে। আমির হাতে সিগারেট ফেলে চোয়াল শক্ত করে বলল, ওরা পদজার মুখ দেখার সুযোগও পাবে না। তারপর পিছনে তাকিয়ে চারপাশ দেখে বলে, যাচ্ছি, সাদিকে বলো আগামীকাল এখানে আসতে। বাজারে থাকা টিউবওয়েলের পানি দিয়ে কিছুক্ষণ কুলি করলো সে, সিগারেটের গন্ধ দূর করতে। কিন্তু শুধু পানি দিয়ে তো যাবে না, আজ ধরা পড়তেই হবে। বাজার পেরিয়ে গলির মুখে এসে দেখে মুজিয়া কলোনি অন্ধকারে তলিয়ে আছে। সেখানে বিদ্যুৎ নেই, হারিকেন দিয়ে চলে সবাই। তবে বাজারে বিদ্যুতের লাইন আছে। এখন বর্ষাকাল, তাই পরিবেশে মৃদু শীতল হাওয়া, চারপাশ নিরিবিলি। প্রথম গলিতে ঢুকতেই কেউ একজন নড়ে চড়ে ওঠে। টর্চ ধরতেই লোকটিকে চেনা মনে হয়। আমির প্রশ্ন করে, যাদত? যাদত মাথা জাগায়, বিনীতভাবে জানায়, আমরা আছি। ওরা বেশ কয়েকজন মুজিয়া কলোনিতে ঘাপটি মেরে আছে, শুধুমাত্র শুক্তারা আর পদ্মজাকে পাহারা দেওয়ার জন্য। আমির কিছু না বলে চলে যায়। ভেতরে সরু গলিতে ঢুকতেই ওর মনে খটকা লাগে। এই ছিল পদ্মমীর উপন্যাসের 7ম আর 8ম অধ্যায়। ভালোবাসা কখনো পুরোপুরি মরে না, সে রয়ে যায় একটি নিঃশ্বাসে, একটি স্মৃতিতে, একটি নামের ভেতর। আমির হাওলাদার চলে গেছে, কিন্তু তার অনুভূতি আজও বেঁচে আছে পদ্মমীরের প্রতিটি কথায়। যদি আজকের গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ তোমাদের ভালোবাসাই এই গল্পগুলোর জীবন। আজ বিদায়, আবার দেখা হবে পরের পর্বে, যেখানে অনুভূতি হবে আরও গভীর আর ভালোবাসা সত্য। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।